যেই দলের হয়ে আপনি সংসদে গেলেন সেই দলটির এখন যে অবস্থা, দলটির নেত্রী ক্ষমতাচ্যুত হয়ে, খুব বাজেভাবে ক্ষমতাচ্যুত হয়ে, ইতিহাসের সবচেয়ে বাজেভাবে ক্ষমতাচ্যুত হয়ে তিনি পলাতক আছেন। আপনি আসলে এতে কেমন বোধ করেন? না, এটা তো মানে যে প্রশ্নটা করলেন খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টি তো এখন দেশে বিদেশে আমাদের নানা রকম আলোচনা চলছে। তো আমার একটা কথা মনে হয়, when you have a starting point, you have a ending point too. বাট দ্য ভেরি ইম্পর্টেন্ট ইজ যে আপনি এটা শেষ করলেন কিভাবে আর কি। তো এখন যেটা হলো যে আমাদের দেশে আগে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি, যে দেশের প্রধান নির্বাহী এবং একটা দলের প্রধান ব্যক্তি দেশ ছেড়ে চলে যাওয়া। তো এটা নিয়ে নানা রকম দলের ভিতরে দলের বাইরে, আমি ইনফ্যাক্ট দলের সাথে সম্পৃক্ত না লাস্ট নির্বাচনের পর থেকে। আমি আমার নিজের মনে হলো যে আমি সার্ভাইভ করার মতো অবস্থায় ছিলাম না আর কি। তো তারপর থেকে দলীয় কোনো কর্মকাণ্ড কোনো কিছুর সাথে আর সম্পৃক্ত ছিলাম না। কেন তবে এটা সার্ভাইভ করার মতো অবস্থায় ছিলেন না কেন? ছিলাম না যে গত নির্বাচনের আগে থেকে বা বিভিন্ন কারণে আমি যে এলাকা থেকে নির্বাচিত হলাম 2018, প্রায় 2 বছর 2.5 বছর ওইখানে কাজ করলাম। কাজ করার পর যে নির্বাচনটা হলো, এটা হওয়ার পর এখানে লোকাল পলিটিক্সটা তো আমরা জানি, পলিটিক্স খুব জটিল, কঠিন একটা বিষয়, আর বাইরের থেকে এসে সার্ভাইভ করে খুব ডিফিকাল্ট। তো এখানে আসার পর আমার মনে হলো যে এখানে আমাদের যে জেলা নেতৃবৃন্দ এবং আমাদের এখানে আগে যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি ছিলেন, উনার কোনো মতে আমার সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না। আমি নানাভাবে এখানে কাজ করার মতো কোনো অবস্থা এবং পরিবেশ পরিস্থিতি ছিল না আর কি। তারপরে কোনো মতো 5 বছর কাটালাম, তারপরে চেষ্টা করলাম অ্যাডজাস্ট করা যায় কিনা। তো অ্যাডজাস্ট করা গেল না আর কি। এরপর থেকে আমি আর আমার কোনো ইনভলভমেন্ট জনাব কোনো নূর ধরনের মোহাম্মদ, কোনো একটা কারণ বলবেন যে এই কারণে বা এই ধরনের কারণে অ্যাডজাস্ট করা যাচ্ছিল না, এবং আপনি যেমন কিভাবে ধরেন চেষ্টা করলেন অ্যাডজাস্ট করার? যেমন ধরেন প্রথম যে বিষয়টা আমি বরাবরই, এবং এতে জেলার সবাই জানেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানেন, আগের আমাদের প্রাক্তন প্রাইম মিনিস্টারও জানতেন, আমি অনেকবার বলেছি এখানে কন্টিনিউয়াস আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি আমার পিছনে নানাভাবে লুক লাগানো, এবং আমি যাতে এখানে কাজ করতে না পারি আমাকে নানাভাবে ডিস্টার্ব করে, এটা পুরো সবাইটি এটা ছিল। এবং এটা আমি তাহলে সবাই সাথে শেয়ার করেছি। এটা কোনো মানে কোনো সলিউশন দিতে পারেন নাই। সবাই বলেছে ওনার সাথে একটু মিলমিশ করে থাকা যায় কিনা, কোনো মতে একটু অ্যাডজাস্ট করা যায় কিনা, বলে ওনার সাথে অ্যাডজাস্ট করার মতো কোনো অবস্থা ছিল না। আচ্ছা, এখন আওয়ামী লীগের মানে সেই দলটির নেতাকর্মীদের যে অবস্থা আমরা দেখছি, গণ অভ্যুত্থানের পর তাদের বাড়িঘরে হামলা, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, এমনকি হত্যার শিকার হয়েছেন অনেকে, মামলা ঢালাওভাবে গ্রেপ্তার হচ্ছেন। আপনি কি মনে করেন এটি কি তাদের কৃতকর্মের যথার্থ ফল তারা পাচ্ছেন, নাকি তাদের সাথে অন্যায় হচ্ছে? না, একটা বিষয় এখানে খুব মানে আইন তো আমরা সবসময় যেটা বলি আর কি, আইন তার নিজস্ব গতিতে চলবে। যেমন এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি যে বিগত সময় আমরা দেখে আসছি এই যে একটা যখন পালাবদল হয়, নতুন একটা গভর্নমেন্ট আসে, সরকার, তখন এই ধরনের নানা মামলা মোকদ্দমা হয়ে থাকে। এটা আমাদের একটা প্র্যাকটিস, অনেক বছরের প্র্যাকটিস আর কি। হুম। এইবার যেটি হচ্ছে এটা খুবই আনইউজুয়াল আর কি। এটা কারণ একটাই আমি বলবো, যেহেতু আওয়ামী লীগ গভর্নমেন্ট অনেকবার প্রায় 15-16 বছর আহ, ক্ষমতায়, এই জন্য তাদের যে কর্মকাণ্ডের একটা বিষয় তো ছিলই। এই জন্য আমার মনে হয় ওই যে দীর্ঘদিনের একটা বঞ্চনা, ক্ষোভ, রাগ, এটা সবার উপর পড়েছে, এটা আমার মনে হয় আর কি। মানে এটি কি যথার্থভাবেই হচ্ছে, মানে যা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে, নাকি এটা অন্যায় না হচ্ছে? না, যেমন ধরেন একটা বিষয় যেটা আগে বললাম, আইন তার নিজস্ব গতিতে চলবে। আমাদের ল অ্যাডভাইজার যে একটা কথা বলেছেন, যে বিভিন্ন সময় এখন অনেকেই যাচ্ছেন বিভিন্ন থানায় যাচ্ছেন, কোর্টে যাচ্ছেন, গিয়া অনেকটা জোর করে বলতেছেন আমি যেভাবে বলছি এইভাবে মামলাটা নিতে হবে, আপনি রেকর্ড করতে হবে, আপনি যদি রেকর্ড না করেন তাহলে আপনার এগেইনস্টে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। এই ধরনের কিছু পালাবদলের সময় কিছু অসঙ্গতি, অসাম্য এগুলো দেখা দেয়। তো এইটাই এবার হচ্ছে। তো এটা আরেকটা বিষয় যেটা ওনারা বলেছেন, আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টে অনেকে বলছেন যে ঠিক আছে মামলা হলেও যেটা আমরা দেখে বুঝে তারপর যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, যারা ইনভলভ, তাদের এগেইনস্টে আমরা ব্যবস্থা নিব। এটি ওনারা ক্লিয়ার করেছেন। জি, একটু পুলিশের দায়িত্বের এই জায়গাটা যে তদন্ত সম্পৃক্ততা, সেটা একটু পরে রাইট, আসি। একটু এক্স্যাক্টলি। পরে আসি সেই বিষয়টিতে, একটু পরে আসি। আপনার কাছে রাজনীতির বিষয়ে একটু জানতে চাইছি, সেটি আরেকটু জিজ্ঞাসা করি যে আমরা 75-এ বঙ্গবন্ধু হত্যার পরে দেখেছি 6 বছর পরে শেখ হাসিনা দেশে ফিরতে পেরেছেন, 21 বছর লেগেছে ক্ষমতায় যেতে। এখন 24-এ তিনি যেভাবে ক্ষমতাচ্যুত হলেন, তিনি আসলে তার দেশে ফিরতে তার বা তার উত্তরসূরির কত সময় লাগতে পারে? যদিও তিনি বলছেন যে চট করে ঢুকে পড়তে পারেন, তিনি খুব কাছেই আছেন। আদৌ কি সেটি সম্ভব কিনা, আদৌ কি তিনি দেশে ফিরতে পারবেন কিনা, ক্ষমতায় কখনো যেতে পারবেন কিনা, কিভাবে, আপনার কি ধারণা বর্তমান বাস্তবতায়?
না, একটা যেটা এখন যেটা আমরা যেটা দেখি আর কি, এখন আপনি যে প্রশ্ন করেছেন এটা খুব মানে সিজন পলিটিশিয়ান যারা তারা ভালোভাবে এটা ব্যাখ্যা এক্সপ্লেইন করতে পারতেন আর কি। তবে আমি যেটা মনে করি যে একটা আগেও যেটা বললাম আর কি, একটা দেশের প্রধানমন্ত্রী কিংবা দলের প্রধান ব্যক্তি দেশ ছেড়ে চলে যাওয়া, এটা আমার কাছে খুব অ্যাবনর্মাল এবং আনইউজুয়াল মনে হয়েছে। এবং ভবিষ্যতে মানুষ তো, ইতিহাস তো মানুষ বিচার করে। আমরা সবসময় যেটা বলি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথা বলি, কিন্তু ইতিহাস থেকে আমরা কেউ শিক্ষা নেই নাই। এই যে 15, 16, 17 বছরের যে কর্মকাণ্ড, কর্মকাণ্ডের যে, তো এটা আমরা তো বলতে মানে এটা বলতে কোনো দ্বিধা নাই যে আমরা বিভিন্ন ধরনের মামলা হামলার বিষয়গুলো আমরা দেখেছি। এটা হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। তো এইটা যেহেতু দীর্ঘদিন থাকার ফলে ওইটার যে সংখ্যা এবং ব্যাপ্তি এবং ওইটার যে আপনি যেভাবে বলেন এটা বেড়েছে, যেটা যদি অল্প সময় থাকলে হুম। হয়তো এটা এইভাবে বাড়ার কথা ছিল না। তো এখন উনি বিদেশ থেকে চট করে ঢুকতে পারবেন কিনা, ফেরত আসতে পারবেন কিনা, এটা এখনকার প্রেক্ষাপট দেখে বলা যাবে না। এটা ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে মন নেয়, এটা ভবিষ্যতের উপর আমরা ছেড়ে দিতে পারি, এই আর কি। জি, জি, মানে স্পষ্ট হওয়া যাচ্ছে না, ভবিষ্যৎ সময় বলে দেবে এটি কি হয়। আহ, আপনি 18 নির্বাচনে সংসদে গেছেন, নির্বাচিত হয়ে সংসদে গেছেন, সেই নির্বাচনটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, বিতর্কিত নির্বাচন। বিরোধী পক্ষরা বলে রাতের ভোটের নির্বাচন, বলে পুলিশ এই নির্বাচনটি করে দিয়েছে। একটু বলবেন আসলে, এখন তো আপনি বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে বলছেন যে চাপের মধ্যে অনেক কথা বলা যায়নি, এখন যেহেতু বলা যাচ্ছে, আপনি কি বলবেন আসলে কি হয়েছিল সেই নির্বাচনে, রাতের ভোট এবং পুলিশের ভূমিকা, এই দুটো বিষয় একটু স্পষ্ট করেন। আচ্ছা, এটা স্পষ্ট করে, এটা খুব মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে প্রশ্ন এটা আমার মনে করি আজকাল আমরা যেটা দেখি। এটাকে একটা ভোট নেওয়ার জন্য এটা কি পুলিশের একমাত্র দায়িত্ব? এটা পুলিশের দায়িত্ব? তো এখানে তো অনেকগুলো প্রতিষ্ঠান জড়িত, এর মধ্যে সবচেয়ে দুর্বল প্রতিষ্ঠান যাদের মানে প্রাতিষ্ঠানিক ভিত্তিটা খুব দুর্বল, এটা হলো পুলিশ। তো পুলিশ ছাড়া এখানে আপনি নির্বাচন কমিশনের কথা বলছেন না কেন, আপনি জুডিশিয়ারির কথা বলছেন না কেন, মিলিটারি প্রশাসন থাকে এখানে, প্রশাসন থাকে, তাদের কথা বলছেন না কিন্তু পুলিশ তো আমি মনে করি এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে দুর্বল একটা প্রতিষ্ঠান, যাদের কোনো নিজস্ব কোনো সে নাই। হুম। তো এই ক্ষেত্রে আপনি যেটা বললেন, আমি 18 নির্বাচনের আগে 2 বছর 2.5 বছর এলাকায় কাজ করেছি। তে কোনোভাবেই আমরা চাই নাই যে আমাদের, অ্যাটলিস্ট আমার যে এলাকায় আমি নির্বাচিত হয়েছি এই এলাকায় যেন এই ধরনের কিছু না হয়। কিন্তু তখন এই যেটা ছিল একটা সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের বাইরে যাওয়ার তো তেমন কোনো সুযোগ আমাদের দেশে, আমরা অ্যাটলিস্ট এই এত বছর চাকরি, তারপরে 5 বছর সংসদে থাকা, তারপরে এখনো ওই জিনিসটা আমরা দেখি না যে পুলিশের ঘাড়ে কয়টা মাথা আছে। আমি আমি মনে হুম। করি যে সরকারের সিদ্ধান্তের বাইরে কোনো কথা বলে। আর এখানে এতগুলো প্রতিষ্ঠান, ইলেকশন কমিশন কোনো কথা বলছে না, এখানে অন্য যারা অংশীজনা আছেন তারা কেউ কথা বলছে না। তাতে পুলিশদের একটু আগে যেটা বললাম যে সাংগঠনিক ভিত্তি, প্রাতিষ্ঠানিক ভিত্তি এত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলে সবচেয়ে দুর্বল হলো তারা, তো তারা কথা বলবে কিভাবে? জি, কিন্তু পুলিশ সবচেয়ে দুর্বল কেন? সাধারণ মানুষের সাথে তো তারা খুব সবল বা খুবই শক্তিশালী ভূমিকায় সাধারণ হ্যাঁ, মানুষের সাথে দেখা যায়। এটা তাহলে পুলিশ, জি। হ্যাঁ পুলিশকে আপনি বরাবরই বলেন যে পুলিশ জনগণের বন্ধু, হুম। দুষ্টের দমন শিষ্টে পালন, এইগুলো অনেক আমরা ভালো ভালো কথা শুনে আসছি। কিন্তু এখন রাষ্ট্র এবং সরকার তারা কি কোনো চেষ্টা করেছে পুলিশকে আসলে জনগণের পুলিশ এবং জনগণ যাতে পুলিশের বন্ধু হতে পারে, এই চেষ্টাটা কার তরফ থেকে ছিল? সেই অর্গানাইজ পুলিশের সৃষ্টি হলো 1861-এ। এই 61-এর পর থেকে আমরা তো কখনো পুলিশকে পুলিশের মতো কাজ করা একটা কাঠামোর মধ্যে, একটা সিস্টেমের মধ্যে থেকে স্বাধীনভাবে কাজ করা, নির্ভয়ে কাজ করার এই সংস্কৃতি তো কেউ মানে তুলে ধরতে পারে নাই। পুলিশকে প্রত্যেকটা সরকারি ব্যবহার করেছে নিজের স্বার্থে, দলীয় স্বার্থে, এবং পলিটিসাইজ করেছে বিভিন্ন ক্ষেত্রে। তে চেষ্টা এইভাবে করার কোনো সুযোগ আছে বলে মনে হয় না। আপনি দেখবেন একটা এলাকায়, যে এলাকায় একজন পুলিশ কর্মকর্তা, যেমন ওসি বলতে পারেন, আপনি এসপি বলতে পারেন, হুম। কিংবা ডিআইজি বলতে পারেন, যেখানে তারা মানে অনেস্টি নিয়ে কাজ করে, ইন্টিগ্রিটি নিয়ে কাজ করে, এলাকা মানুষজন কিন্তু ভালো থাকে। কিন্তু এখন দেখেন যে আপনি যদি এই পুলিশ সার্ভিস থেকে আপনি এত পলিটিসাইজ করে ফেলেন, তাহলে ওদের নির্ভয়ে কাজ করার কোনো সুযোগ থাকে না। তখন পলিটিক্যাল মাস্টার যারা থাকে ওরা যেটা বলে এটা ধরে পুলিশ আগায়। জনাব নূর এবং মোহাম্মদ, একটু স্পষ্ট হই, এই পলিটিসাইজটা কিভাবে করেন, কিভাবে করা হয়? মানে আইন তো বলে পুলিশ তো বেআইনি ভাবে কাজ করবার কথা না। আম, রাইট, সেক্ষেত্রে বেআইনি আদেশ নির্দেশ আইন সিদ্ধ না হলে পুলিশ কেন সেটা মানতে বাধ্য হয়? কিভাবে এই পলিটিসাইজেশনটা হয় এই বা যে হয়েছে? এই কথাটা আবারও আসি,
আমাদের দেশে কে ব্যবহার হচ্ছেন আপনি আমাকে বলেন। এমন কোন প্রতিষ্ঠানের নাম বলেন আমাকে, এমন কোন যারা খাদনারি প্রতিষ্ঠান। এই যে একটু বারবার বলছি, পুলিশ তো সবচেয়ে দুর্বল প্রতিষ্ঠান। ওরা অনেকে হয়তো প্রতিষ্ঠান চেয়ারে বড় হয়ে ওঠে তার নিজস্ব একটা মানে ইন্টেগ্রিটি অনেস্টি দিয়ে, কিন্তু এখানে এই যে দুর্বল দুর্বল প্রতিষ্ঠানের কথা বললাম এই জন্য। হুম, এত বড় বড় প্রতিষ্ঠান যাদের আমরা খুব দাবি প্রতিষ্ঠান মনে করি, শক্তিশালী মনে করি, এবং মনে করি যে তারা অনেক কিছু করতে পারে, তারা তো কেউ কথা হুম, বলে না। পুলিশ কথা বলবে কিভাবে? যেমন এখন যেটা বলে পলিটিসাইজ কিভাবে করছে, এই যে যেটা একটু আগে বললেন রাতের বেলা ভোট হয়ে গেল, তো এখানে সবাই তো পলিটিসাইজড হলো। ইলেকশন কমিশন থেকে শুরু করে সবাই তো পার্ট অফ দ্য টোটাল সিস্টেম, কেউ তো কথা বলে নাই। আর পলিটিসাইজ হচ্ছে পুলিশকে না, ওই যে যেটা বললেন যে আমরা একসময় স্লোগান দিতাম ইউনিভার্সিটি পড়ার সময় এবং আগে শুনতাম, পুলিশ তুমি যতই মারো তোমার বেতন 100 বাড়ো, তোমার বেতন 200 বাড়ো, 500 বাড়ো। যে পুলিশ সম্পর্কে এই ধরনের নেগেটিভ কথাবার্তা আছেই। তে পুলিশ, যেমন ধরেন আমাকে যদি বলা হয় যে এইখানে একটা মামলা, এই এখনো যেটা আসছে, এই ইন্টারিম গভর্নমেন্টের সময় যে কথাগুলো আসছে, থানায় গিয়ে বলা হচ্ছে জোর করে যে এখন এই মামলা নিতে হবে, হুম, কোর্টে গিয়ে বলছে মামলা নিতে হবে। এগুলো কিন্তু মানে আমি কথাগুলো জি, বলতেছি মানে এগুলো আমাদের প্রেশে আসছে। তো এখানে তো এই সুযোগ, তো এখন আপনি বলতে জি, পারেন না কেন? তো এখন জি, আমি জনাব কেন? নূর মোহাম্মদ, এখনকার অবস্থাটা বুঝলাম, কারণ পুলিশ আস্থা হারিয়েছে। একটা অভূতপূর্ব পরিস্থিতি এখন চলছে, পুলিশের উপর মানুষের আস্থা নেই, পুলিশ নিজেরই কোনো নিরাপত্তা নেই। অতএব এখনকার জায়গাটা একটু আলাদা করে যদি আমি আগের যে প্রশ্নটি করছিলাম, পুলিশ পলিটিসাইজেশন হয় কি করে, আপনি বলছিলেন কে না হচ্ছে, কিন্তু আপনি পুলিশ প্রধান, আপনার কাছে যদি মোটা দাগের সবকিছুর খবর না জানতে চেয়ে একদম একদম সুনির্দিষ্টভাবে পুলিশের কথা জানতে চাই, পুলিশ কিভাবে Right. পলিটিসাইজড হ্যাঁ, হয়? পলিটিসাইজড হলো যেটা আমরা সবসময় বলি যে পুলিশকে রাজনীতিকরণ করা হুম, হচ্ছে বিভিন্নভাবে। যেমন ধরেন এই লাস্ট রেজিমে আমরা যেটা দেখলাম এবং এর আগেও যেটা দেখেছি, যে কিছু পুলিশের দলবাজ কিছু কর্মকর্তা থাকে। হুম, এটা কিছু এলাকা ভিত্তিক হতে পারে, বিভিন্ন এলাকার, কিংবা বিভিন্নভাবে সরকারের সাথে খুব কাছাকাছি ঘনিষ্ঠ, তারা কিন্তু পুলিশের নিয়ন্ত্রণটা নিয়ে নেয়। এবং তখন যে ধরনের পোস্টিং হচ্ছে, পুলিশের প্রমোশন হচ্ছে, পদায়ন হচ্ছে, সবকিছু কিন্তু তারা করে। যেমন এখন যদি একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, একজন আপনার জেলার এসপি বলেন, তাকে যখন বলা হয় কোনো পার্টিকুলার মানুষকে অ্যারেস্ট করার জন্য, মামলা নেওয়ার জন্য, তখন যদি তারা মামলা না নেয়, এই অ্যারেস্টে না যায়, তখন তাদের উপর যে বিষয়গুলো চলে আসবে, তাকে একটা অসম্মানজনক জায়গায় তাকে বদলি করা হবে, তার হুম, প্রমোশনটা আটকে দেয়া হবে, তাকে কোনো কাজ করতে দেয়া হবে না। তো আমাদের দেশে আপনি এটা দেখবেন যারা সরকারি চাকরিতে আসে, শুধু পুলিশে না, হুম, পুলিশ প্রশাসন সব জায়গায়, এবং নিম্নবিত্ত মধ্যবিত্ত গরিব ছেলেরা ওই চাকরিতে আসে, হুম। তাদের মধ্যে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখি না। সব ক্ষেত্রে বলবে যে না, মানে কার মানে ওই পলিটিক্যাল মাস্টার যারা তাদের বুকের সামনে বলতে পারে যে আই ক্যান সে নো, এটা খুব কম জনের মধ্যে পাবেন যারা বলবে। তাদের উপর নানা রকমের অত্যাচার, নানা রকম নিগ্রহ, এগুলো শিকার হবে। এবং এটা ওপেন, এটা বরাবরই হয়ে আসছে। এর থেকে আপনি বেরোবেন কি? এই জন্য বললাম তাকে, এই যে আপনি তাহলে জনাব নূর মোহাম্মদ, প্রশ্নটা হয়তো একটু কেমন শোনাবে আমি জানি না, তো আপনি পুলিশের আইজি হয়েছেন, প্রমোশন পেতে 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 আইজি পর্যায়ে গেছেন, তাহলে কি আপনি মানে এই রকম পুলিশ যেটি বলছেন যে পলিটিক্যাল সরকারের নানান রকম চাপ তাপ এগুলোকে সাথে কম্প্রোমাইজ করেছেন বলেই হতে পেরেছেন, বা যারা আইজি হতে পারেন তারা ভালো প্রমোশন পাচ্ছেন, ভালো পদায়ন পাচ্ছেন, তারা কি আসলে আহ ইত্যাদি বিষয় কি তাদের জন্য আমলে নেওয়া হয়? না, আপনার প্রশ্ন প্রাসঙ্গিক এবং খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে কোনো রকম আপনার কম্প্রোমাইজ ছাড়া কোনো ভালো অবস্থানে আমাদের দেশে যাওয়া কোনো সুযোগ নেই, আপনি কোনো না কোনো ক্ষেত্রে। আর আমার বিষয়টি ছিল একটু ব্যতিক্রম। আমার সময়টা ছিল তখন কেয়ারটেকার গভর্নমেন্ট, তখন একটা ভালো সময় আমাকে কেয়ারটেকার গভর্নমেন্ট আইজি বানাইছে, এবং আমার অবস্থান থেকে নির্ভয়ে কাউকে তোয়াক্কা না করে আমি আমার কাজ করতে পেরেছি। তখন কোনো ধরনের তারপরে ইন্টারভেনশন ছিল আওয়ামী না। লীগ সরকারের একটা প্রারম্ভিক সময়টাতেও আপনি আইজি ছিলেন, তারপরে আওয়ামী রাইট, লীগ সরকারের সময়ে রাইট, আপনি সচিব রাইট, হয়েছেন, আপনি রাষ্ট্রদূত রাইট। হয়েছেন মানে নিশ্চয়ই। আমি তো কোনো সুযোগ নেই, এটা আমার চাকরি ছিল। আমি হুম, যখন আইজি থেকে চলে যাই, তারপরে আমার 6.5 বছর আমার চাকরি ছিল। আমি আইজি থেকে গেলাম পরের দিকে, আমি আমি তো ক্যাটাগরির সময় 2 বছর ছিলাম, তারপরে প্রায় পরে 2 বছর, টোটাল আমার পরে 4 বছর মতো আইজি ছিলাম। তারপরে আবার 6 বছরের উপর আমার চাকরি ছিল। তারপর ওই বাকি সময়টা আমি আমি নর্মাল রিটায়ারমেন্টে গেলাম। মরক্কো থেকে আসার পর সেক্রেটারিতে 3 বছর কাজ করার পর নর্মাল রিটায়ারমেন্ট ছিল আমার। এখানে কোনো এক্সটেনশন কিংবা চুক্তি অন্য কিছু ছিল না। স্পষ্ট জনাব নূর মোহাম্মদ, আপনি বলছেন যে এটি এটি সাধারণ